নমস্কার, আমি সুমন্ত। আর আজ আমরা এই সময় একটা স্পেশাল বুলেটিন, একটা স্পেশাল শো যেটা আমরা করব আইপিএল কে কেন্দ্র করে। কেমন হলো নিলাম আজকে আমাদের এই আজকের যে অনুষ্ঠান, এই মুহূর্তের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের টপিক এবং কেমন হলো নিলাম গোটা বিষয়টি নিয়ে আমরা শুরুতেই একটি প্রতিবেদন দেখব। 2025 আইপিএল মরশুমের জন্য দল সাজিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো। দুদিন ধরে চলা এবারের মেগা নিলামে দল পেলেন 182 জন ক্রিকেটার, যার মধ্যে 62 জন বিদেশি। পকেট থেকে খসল 639 কোটি 15 লক্ষ টাকা। এবারের নিলামে সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পান্ত। তবে শুধু এবারের সবচেয়ে দামি প্লেয়ার বললে ভুল হবে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। দাম পেলেন 27 কোটি টাকা। তার ঠিক পরেই শ্রেয়াস আইয়ারের নাম, তার দাম 26.75 কোটি টাকা। তবে একদিকে যেমন বেশ কিছু ক্রিকেটার নিলামে ভালো দাম পেয়েছেন, ঠিক অন্যদিকে দলই পেলেন না টি-20-র বেশ কিছু বিধ্বংসীরা। তার মধ্যে অন্যতম ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররা। তবে বহু বছর পর বাংলাদেশের কোনো ক্রিকেটারকে হয়তো 2025-এ আর খেলতে দেখা যাবে না। নিলামে অবিকৃত থাকা মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের এবার হয়তো মিস করবে আইপিএল। ভাগ্য নির্ধারণ হয়নি এক ঝাঁক ইয়াং ট্যালেন্টেরও, যার মধ্যে রয়েছে আমাদের রাজ্যের তেজস্বী জয়সওয়ালের নাম। ত্রিপুরার একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম ছিল তার। ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করে গেলেও জাতীয় দলের দরজা তো দূরস্থ, আইপিএলেও ভাগ্য খুলল না যশস্বী জয়সওয়ালের ভাইয়ের। রাজ্যের আরেক দুর্দান্ত অলরাউন্ডার মণিশঙ্কর মুরা সিং এর তো নামই উঠল না। এভাবে আর কতদিন ব্যস্ত থাকতে হবে ত্রিপুরাকে? এভাবেই কি তবে ট্যালেন্টরা নষ্ট হয়ে যাবে? জাতীয় বা আন্তর্জাতিক মঞ্চে এদের হয়ে গলা ফাটানোর মতো কি কেউ নেই? অনেকগুলো প্রশ্ন রয়েছে বা সেই প্রশ্নের উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করব এই শো এর মারফত। এবং শুরুতেই আমি চলে যাব আমাদের নিউজ রুমে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, গত দুদিন ধরে যে মেগা নিলাম চলল, সেই মেগা নিলামের পর আমরা দেখতে পেলাম রাজ্যের একমাত্র ক্রিকেটার হিসেবে তেজস্বীর নাম ছিল। সেই তেজস্বী জয়সওয়াল, যিনি যশস্বীর দাদা, তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের হয়ে খেলছেন এবং যে চলতি যে রঞ্জি মরশুম, সেখানে কিন্তু একের পর এক ম্যাচে রান করে গেছেন, ধারাবাহিকতা রয়েছে, কিন্তু তারপরেও তিনি সুযোগ পেলেন না। কি জানা যাচ্ছে, টিসিএ কিছু জানাচ্ছে কি গোটা বিষয়টি নিয়ে? দেখো, এবারের এই আইপিএল 17তম যে আইপিএল 2025, সেটা নিয়ে কিন্তু একটা বড় উন্মাদনা ক্রিকেটারদের মধ্যে ছিল এবং সেই ক্ষেত্রে সেই উন্মাদনাটাও কিন্তু রাজ্যের ক্রিকেটারদের মধ্যে আমরা দেখেছি বা পরিলক্ষিত হয়েছে যে সেই ক্ষেত্রে রাজ্যের ক্রিকেটাররা কতটুকু পাবে বা সেই জায়গায় কিন্তু এবারও কিন্তু আমরা দেখলাম যে তেজস্বী জয়সওয়াল যেটা কথাটা বললেই উঠে আসছে যে ত্রিপুরা থেকে স্থান পেল না। কারণ এর আগে আমরা যেটা দেখেছি যে মণিশঙ্কর মুরা সিং রাজ্যের নির্ভরযোগ্য অলরাউন্ডার এবং প্রাক্তন ক্রিকেটার, তাকেও কিন্তু বেশ কয়েকবার 2-3বার কিন্তু যে আইপিএলের নিলামে ডাক পাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেখানে পায়নি। তো সেক্ষেত্রে এবার আরেকটা যেটা উঠে আসছে, এবছর যে 35-এর কোঠা হলেই বা বেশি বয়স বেশি হলেই সেই সমস্ত ক্রিকেটারদের কিন্তু এবার আইপিএলে ডাকা হয়নি বা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আইপিএল এবার নতুন চমকভাবে বা নতুনভাবে কিন্তু তৈরি হচ্ছে বা নতুনভাবে করতে চাইছে এবং সেইভাবে ক্রিকেটারদের মধ্যেও কিন্তু ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটাররা যারা রয়েছে সেই সমস্ত ক্রিকেটারদের নিয়ে কিন্তু এবার দল গুছানোর সবচেয়ে বেশি পরিকল্পনা দেখা গেল এবং সেইখানে অনেক অতীতের বড় বড় ক্রিকেটাররা, যা বিদেশি ক্রিকেটাররা বা ভারতের বিভিন্ন ক্রিকেটাররাও তারা কিন্তু সেই জায়গায় স্থান করতে পারলো না। এবং সেই জায়গাতেই প্রশ্ন, তাহলে কি এবার নতুনভাবে চমক দিতে চাইছে 10টি ফ্র্যাঞ্চাইজি, যেখানে গত বছরের তুলনায় 2022 থেকে 2023-এ যে নিলাম প্রক্রিয়ার যা ব্র্যান্ড ভ্যালু ছিল তার থেকে অনেকটা বৃদ্ধি করেছে, 2023 থেকে 2024-এর ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি করেছে। তো সেই জায়গায় কোন জায়গাতে ঘাটতি বা কোন জায়গায় ক্রিকেটারদের নেওয়ার ক্ষেত্রে কী রকম পরিকল্পনার দলগুলো, সেই এটার উপরে ডিপেন্ড করা হয়েছে এবং তার কারণেই কিন্তু অনেক ভালো ভালো ক্রিকেটার বা অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু এবছরের এই আইপিএলে এখন পর্যন্ত স্থান পায়নি। সুমন্ত, সেক্ষেত্রে মানে এই যে একমাত্র ক্রিকেটার, তুমি দুটো নাম বললে, একমাত্র তেজস্বী, আরেকদিকে তুমি নাম বললে মণিশঙ্কর মুরা সিং, যাকে নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয় রাজ্য ক্রিকেটে তো বটেই, বরং জাতীয় স্তরেও বেশ কিছু ক্ষেত্রে দেখেছি তার নাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারপরও তাকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না। জাতীয় স্তর তো বাদ দাও, মানে এমনকি আইপিএল এর মতন যে প্ল্যাটফর্ম, সেখানে তার নিলামে তার নাম গেল না কেন?
দেখো, দুটো দিক দিক থেকে আলাদা। পেশাদারি ক্রিকেটার হিসেবে যেটা বললে, এবং সেই ক্ষেত্রে মণিশঙ্কর মুরা সিং কিন্তু দীর্ঘদিন কয়েকটা বছর আমরা পারফরমেন্স, রঞ্জি ক্রিকেটের যে পারফরমেন্স দেখেছি, সেক্ষেত্রে কিন্তু এবছর ঘরের মাঠে রঞ্জির এখন পর্যন্ত 5টি ম্যাচ অতিক্রান্ত হয়েছে, সেখানে কিন্তু তার অসাধারণ পারফরমেন্স, সেখানে ব্যাট বলো ব্যাটিং বলো সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এবং মুস্তাক আলী টি20তে দুটো ম্যাচ গেল, সেই দুটো ম্যাচে রাজ্যদল পরাজিত হলো, সেখানে কিন্তু অলরাউন্ডার হিসেবে সে মণিশঙ্কর মুরা সিং কিন্তু নিজের কৃতিত্বটা সে প্রদর্শন করেছে। অন্যদিকে যদি দেখি যে সেখানে তেজস্বী জয়সওয়াল রাজ্য হয়ে খেলতে এসছে, সেখানে কিন্তু সেই জায়গায় এক দুটো ম্যাচে যতটা প্রাধান্য দেখিয়েছে, এক দুটো ম্যাচে 22 গজে যতটা প্রভাব বিস্তার করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মণিশঙ্কর মুরা সিং কিন্তু অনেকটাই বেশি ট্যালেন্টেড। তো সেই দিকটা যদি বিচার করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে মণিশঙ্কর মুরা সিংয়ের একটা চান্স ছিল, সেটা কিন্তু পায়নি। এবং তেজস্বী জয়সওয়াল কেন পায়নি সেটা নিয়েও কিন্তু নির্বাচকরা এবং যারা সিলেক্ট করেছে এবং বেনভেলুতে যাদের জন্য তাদের কত টাকা ধরেছিল, সেই জায়গায় কিন্তু এক জায়গায় দাঁড়াতে পারেনি। এবং দুটো জায়গায় কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, মণিশঙ্কর মুরা সিং অথবা তেজস্বী জয়সওয়াল, কিন্তু সেই ক্ষেত্রে কাউকে কিন্তু নেওয়া হলো না এবারের এই আইপিএল এর এই নিলামে। একেবারে ধন্যবাদ বিপ্লব তোমাকে। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এবার আমরা স্টুডিওতে আলোচনা করব। স্টুডিওতে আমরা পেয়ে গেছি আমাদের রাজ্যের প্রাক্তন দুই ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ দা, স্বাগত আপনাকে। এবং সঙ্গে রয়েছেন হাবুল ভট্টাচার্য। হাবুল দা, আপনাকেও স্বাগত। দুজনের কাছেই আমার প্রথম যে প্রশ্ন, কেমন হলো নিলাম? আমি সৌরভ দা শুরুতে আপনাকে যাব। নিলাম, অর্গানাইজ নিলাম, বিসিসিআর ম্যাটার সবসময় মানে টপ ক্লাস থাকে যে কোনো ম্যাটার। আর আইপিএল বলে কথা, ভালো নিলাম হয়েছে, জেড্ডাতে ফরেন কান্ট্রিতে হয়েছে। নিলাম অ্যাজ ইউজুয়াল চলেছে যেভাবে হয়। টিমগুলি যাদের রিটার্ন করার আগে রিটার্ন করেছিল, আর যাদের নেওয়ার এবার নিলামের মাধ্যমে নিল। হাবুল দা। না, এটা তো প্রতি বছরই হয় নিলামে যা বিপ্লব যা বললো। এই আইপিএল ক্রিকেটে যে বোর্ডের একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যারা প্লেয়াররা বিক্রি হবে এই জায়গার মধ্যে, এই জায়গাতে ফ্র্যাঞ্চাইজিরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কাকে বেশি ফোকাস করছে, কারণ ওরা যে প্লেয়ার যে নেবে, প্লেয়ার নেবে কোন প্লেয়ারদেরকে ফোকাস বেশি হচ্ছে, যারা খেলছে ওরা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। এই জায়গার মধ্যে যে প্রশ্ন যে আসলো আমাদের মুরা সিং আর তেজস্বী, ব্যাপারটা হচ্ছে এমন না। ব্যাপারটা হচ্ছে প্লেয়ারদের সম্পর্কে ফোকাসটা যদি সঠিকভাবে যায়, এমন যাওয়ার ক্ষেত্রে যারা দায়িত্বে আছে তাদের মধ্যে যদি দুর্বলতা থাকে, যতই পারফরমেন্স করুক প্লেয়ার যেতে পারবে না। আইপিএল এর যে সিস্টেম, এই সিস্টেমে যাওয়ার ক্ষেত্রে প্রচুর পারফরমেন্স করতে হবে এবং শিরোনামে থাকতে হবে। আমাদের ত্রিপুরার যে ক্রিকেটের অবস্থানটা কি, অ্যাকচুয়ালি এবার যে রঞ্জি ট্রফিতে চালু হলো, মানে খেলার যে স্টার্ট হয়েছে, রঞ্জি ট্রফির ক্রিকেট দিয়ে কিন্তু আইপিএল কিন্তু হবে না। আইপিএল হচ্ছে টি20। তো কোন জায়গাটার মধ্যে ফোকাস থাকতে হবে বিনুমানকান ট্রফিতে, যেটার মধ্যে সঠিকভাবে টিম হারলেও টিমের যদি গুরুত্ব না থাকে, টিম পারফরমেন্স যদি না থাকে, তো প্লেয়ার হাইলাইট হবে কি করে? এই জায়গাটার মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা বিশেষ করে বিনুমানকান ট্রফি এই যে ট্রফিগুলো আছে, এটার থেকে যতটুকু না ফোকাস থাকে প্লেয়ার সম্পর্কে, তারা কিন্তু প্রতিনিয়ত এই আইপিএল ক্রিকেটে প্লেয়ারদের সম্পর্কে অনেক কিছু ওরা ইনফরমেশন নিয়ে নেয় আগে থেকে। যেই কারণে এই যে স্টার্টিং ফ্রম যে হোম আইপিএলে যে হলো নিলাম, তারপর যে এখন যে হচ্ছে নিলাম, এই জন্য মধ্যে আমাদের ছেলেরা ব্রাত্য থাকবে, এটা তো স্বাভাবিকই। কারণ দলগত পারফরমেন্স যদি সঠিক যদি না হয়, তাহলে প্লেয়াররা কোনোদিনই ফোকাসে যেতে পারবে না। দলগত আপনার মনে হয় নাকি? আমি দুজনের কাছে লাগবে যে প্লেয়ার প্রমোট করা। যেসব প্লেয়াররা খেলছে, চান্স পেয়েছে প্রথমে, এই যে ঋষভ পন্থ 27 কোটি টাকা, ও কোন টিমে খেলে? রঞ্জি ট্রফি খেলছে না, টেস্টে কি খেলছে? ওই জায়গার মধ্যে যেতে হবে, কারণ আইপিএল ক্রিকেটটা এত সোজা নয়। ওই জায়গার মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি প্লেয়ারদের কি ভূমিকা আছে? নেই উপরে। কেন এই যে রঞ্জি ট্রফি বলুন আর বিনুমানকান ট্রফি বলুন, ত্রিপুরা টিমের দলগত পারফরমেন্স নেই।
পারফরমেন্স করতে হবে, তাহলে আমি ফোকাসে থাকবো। এই যে যশস্বী, এই যে তেজস্বী সম্পর্কে যে আসলো, কি করে ওর নামটা গেল, ত্রিপুরার মণিশঙ্করের নামটা যায়নি। এটা যায় যেহেতু ভাই খেলছে এই জায়গার মধ্যে, এটা পরিচিতি থাকে। ফ্র্যাঞ্চাইজি লেভেলে কে লালমনাথ পেল এসব কোনো গুরুত্ব নেই, কোনো কিছুই গুরুত্ব নেই। ওরা যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা প্লেয়ারদেরকে নিচ্ছে তার সমস্ত কিছু জেনেই কিন্তু এই নিলামে বসছে। এই জায়গার মধ্যে আমরা ব্রাত্য থাকছি। এখনো কিন্তু ওই যে রিয়ান পরাগ কিন্তু এখনো আসেনি, আসবে, ও খেলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রিয়ান তো আসামে, ও তো আসামেও খেলছে, রঞ্জি ট্রফি খেলছে, আইপিএল লাস্ট ইয়ার খেললো গুজরাট বা রাজস্থান রয়্যালসে। তো এই যে ছেলেটা সম্পর্কে আমি যে বলছি, আসামে কোনো যখন আমরা দায়িত্বে ছিলাম রিয়ান পরাগ আন্ডার-19, এই জায়গার মধ্যে আস্তে 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 ওর নামটা এখন ইন্ডিয়া টিমে চলে এসছে। তার থেকে অনেক কিন্তু সিনিয়র, কিন্তু আমাদের ত্রিপুরার ক্রিকেটার অনেক সিনিয়র, কিন্তু এই রিয়ান পরাগ কিন্তু ওই জায়গার মধ্যে স্টেবল করে ফেলেছে, ও তো খেলবে না। এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তা এই যে ব্র্যান্ডটা ক্রিয়েট হচ্ছে, আমি সৌরভদার কাছে আসবো। সৌরভদা, আপনি দীর্ঘদিন নির্বাচনের সঙ্গে যুক্ত, এই নির্বাচনটা হয় কি করে, ক্রিকেটারদের ব্র্যান্ডিংটা কি করে হয়? দেখুন, হাবুল যেটা বলল একটা দিক দিয়ে ঠিক। ত্রিপুরা যতদিন না নকআউট স্টেজে যাচ্ছে যে কোনো টুর্নামেন্টে, স্পেশালি সিনিয়র টুর্নামেন্ট, সিনিয়র ক্রিকেটে, মেন্স টুর্নামেন্টে, যতদিন না আমরা নকআউট খেলতে পারছি, আনফরচুনেট আমরা 1985 থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি, টিল ডেট আমরা নকআউট স্টেজে যেতে পারিনি সেভাবে, যার জন্য আমরা সর্বভারতীয় ক্রিকেটে ছাপ রাখতে পারিনি। ইন্ডিভিজুয়ালি 1-8 প্রতি বছরই ভালো খেলে দেয়। সেই জায়গায় যে এবার যে প্লেয়ারটা কি করে আইপিএল এর যে মানে পাঠানো হয়, এটা অ্যাসোসিয়েশন থেকে পাঠায়, বাট যে ফরম্যাটটা আছে, যে নিয়মটা আছে, ইন্ডিভিজুয়ালি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, প্লেয়ার্স মানে হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্য অ্যাসোসিয়েশন, তারপর এগুলি পাঠিয়ে দেবে আইপিএল কমিটির কাছে। আইপিএল কমিটি সেগুলি ফার্স্ট সবগুলি লিস্টিং করবে, লিস্টিং থেকে আবার শর্ট লিস্টেড হবে। যেমন এবছর প্রায় 1600-র কাছাকাছি প্লেয়ার সমস্ত ইন্ডিয়ার সমস্ত অ্যাসোসিয়েশন থেকে নাম এসছে। অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে আমি আইপিএল খেলতে চাই কিনা, ইন্ডিভিজুয়ালি আই হ্যাভ টু অ্যাপ্লাই টু মাই অ্যাসোসিয়েশন ফার্স্ট, দেন অ্যাসোসিয়েশন এগুলি স্ক্রুটিনি করে টোরে নামগুলি পাঠিয়ে দেবে। স্ক্রুটিনিটা কিভাবে হয়? না, নরমালি জাস্ট মানে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট আছে, ফরম্যাট অনুসারে হয়েছে কিনা এটা জাস্ট দেখভাল করা। অ্যাসোসিয়েশন, আমি যতটুকু জানি, আমিও অ্যাসোসিয়েশন করেছি, হাবুলও করেছে, আমরা যতটুকু জানি যে অ্যাসোসিয়েশন কাউকে নাম বাদ দেয় না। XYZ অ্যাপ্লিকেশন করলো, 5-6 জন হলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে, সবার নামই অ্যাসোসিয়েশন পাঠিয়ে দেয়। অ্যাসোসিয়েশন জাস্ট একটা মানে প্লেয়ারদের, আমার এখানকার প্লেয়ারদের কাস্টোডিয়ান হিসাবে অ্যাসোসিয়েশন নাম পাঠায়। বেশ। তারপরে এটা আইপিএল এর যারা আছে, আইপিএল এটা শর্ট লিস্টেড করে কাদের নাম নিলামে যাবে। এবার প্রায় 1600-1500 সামথিং ক্রিকেটার্স ছিল টোটাল, সেখান থেকে 500 কতজন হলো শর্ট লিস্টে যাদের নাম অকশনে উঠেছে। এবার অকশন থেকে 10টা ফ্র্যাঞ্চাইজি যারা যারা আইপিএল খেলছে তারা প্লেয়ার্স নেবে। যতদিন না এইখানে মানে যেটা আপনি বললেন যে আইপিএল কমিটিটা ডিসাইড করছে যে কাদেরকে রাখা হবে কাদের রাখা হবে না, এই ডিসিশনটা কিসের ভিত্তিতে হয়? সেখানে প্রথম হচ্ছে পারফরমেন্স, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন একটা ম্যাটার থাকে। যেমন ফর এক্সাম্পল আপনি বম্বে ক্রিকেট বা দিল্লি ক্রিকেট, চেন্নাই ক্রিকেট থেকে রিপ্রেজেন্ট করছেন কোনো ক্রিকেটার, সিমিলারলি একটা ক্রিকেটার নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম থেকে রিপ্রেজেন্ট করছে, এখানে একটা ডিফারেন্স হবে, মানতেই হবে। মানে ভ্যালুটা কমে যাবে আপনি বলছেন? ন্যাচারালি কমে যাবে, কারণ আমাদের জন্য, আমাদের ক্রিকেটারদের জন্য কেউ বলার নেই বলতে সেই মুখ নেই। অ্যাসোসিয়েশন হয়তো বলছে, কিন্তু অ্যাসোসিয়েশনকে ওরা সেভাবে মানে দাবিয়ে রাখছে, সে অনেকটা তাই। কেন আমাদের অ্যাসোসিয়েশনে, যেটা বম্বে অ্যাসোসিয়েশনের সুনীল গাভাস্কার, দিলীপ ব্যাংসারকার, কত বলবো, সন্দীপ পাতিল,
আর কত একের পর বলবো? এক নাম, একটা সময় একের বলাই পর ছিল এক। যে ভারতীয় ক্রিকেট মানে বম্বে লবি। মানে ওরা যখন একটা প্লেয়ারের নাম বলছে, হুম। ফর এক্সাম্পল আজকে গাভাস্কার যদি বলে তেজস্বী জয়সওয়াল, মণিশঙ্কর মুরা সিং, আপকামিং ক্রিকেটার্স, হুম। খুব ভালো পটেনশিয়াল আছে, দে ক্যান বি লুকড ইনটু, এবং ওদের এরকম পটেনশিয়াল ভবিষ্যতে ইন্ডিয়া খেলবে, অটোমেটিক্যালি সে একটা লাইমলাইটে চলে আসবে সর্বভারত। কিন্তু আমাদের এখানে বলার মতো কেউ নেই, নো এক্স ক্রিকেটার্স হু হ্যাজ প্লেড মানে ইন্ডিয়া। সেখানে আমরা একটা মানে আমাদের ক্রিকেটাররা মার খেয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশন, আমরা ছোট অ্যাসোসিয়েশন, বম্বে, দিল্লি, চেন্নাই বড় অ্যাসোসিয়েশন, ওখানকার প্লেয়াররা ন্যাচারালি দাম পায়, প্লাস সব থেকে বড় যারা, ওরা ফ্রিকুয়েন্টলি নকআউট স্টেজে ওদের টিম খেলছে, কোনো না কোনো না টিম। তাহলে মানে এই আমাদের রাজ্যের অ্যাসোসিয়েশনের তাহলে ভ্যালুটা কি? তাহলে কেন রাখা হচ্ছে? ভ্যালু আছে আমাদের ভ্যালু আছে, কিন্তু আমাদের অ্যাজ এ টিম ক্রিকেটারদের ঠিক করতে হবে বা অ্যাসোসিয়েশনে ঠিক করতে হবে, আমরা নকআউট স্টেজে, সিনিয়র ক্রিকেটে নকআউট স্টেজে আমাদের খেলতে হবে অতি সত্বর। যদি কেউ আইপিএল এ চান্স, হ্যাঁ এক্সেপশনাল আছে, এরকম এবার একটা বিহারের সূর্যবংশী আন্ডার 13, এটা এক্সেপশনাল, এটা মানে 10 বছরে একবার হবে। সচিন টেন্ডুলকার আবার 100 বছরে একটা জন্ম নেবে কিনা ভগবান জানে, হতেও পারে নাও হতে পারে, একবার কি দুবার হবে 50 বছরে, 100 বছর, তো এরকম হতে পারে। ত্রিপুরা থেকেও হতে পারে, রাঁচি থেকে মহেন্দ্র সিং ধোনি এসছে, হতে পারে। আগে যেখানে রাঁচির নাম শুনতাম আমরা পাগলার গারদ, এখন রাঁচি ওই কথা শোনা যায় না, মহেন্দ্র সিং ধোনির জায়গা। তো এটা হতে পারে। আমাদের মূল হচ্ছে এখন নকআউট স্টেজে খেলতে হবে। সর্বভারতীয় ক্রিকেটে আমাদের ছেলেদের খেলছে, টুর্নামেন্ট খেলছে, নকআউটে যতদিন না যাব, সর্বভারতীয় ক্রিকেটে আমাদের ছেলেরা বা আমাদের অ্যাসোসিয়েশন সেভাবে পাত্তা পাবে না। আপনি মহেন্দ্র সিং ধোনির কথা বললেন, বা সেম জায়গায় আজকে সকালেও আমরা একটা বিষয় ডিসকাশনে ছিলাম। আমি হাবুলদার কাছে আসবো। হাবুলদা, আপনার সঙ্গে এই স্টুডিওয়ে বসেই আমার আলোচনা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, যখন আমরা এই মুরা সিং বা তেজস্বী বা যে কোনো আমাদের ক্রিকেটারদের কথা এসেছে। এই মহেন্দ্র সিং ধোনি যখন প্রথম সুযোগ পেয়েছিলেন, তার আগে কিন্তু বেশ কয়েকবার তার জন্য গলা ফাটিয়েও লাভ হয়নি, কারণ একটা সময় পূর্বাঞ্চলের সেই গুরুত্বটা ছিল না, যে গুরুত্বের কথা আপনি একটু আগে বলছিলেন। তাহলে যদি গলা ফাটানোর মতো লোক না থাকে, এই প্লেয়ারদের ব্র্যান্ডিংটা কি করে হবে, যাতে তারা আগামী দিনে জাতীয় বা আন্তর্জাতিক মঞ্চে তারা বা খেলতে পারে? হাবুলদার কাছে আসবো। সঠিক কথাই বলেছে। আমিও প্রথম বলেছিলাম, দলত পারফরমেন্স না হলে কোন প্লেয়ারদেরকেই সুযোগ দেওয়া হবে না, পাতেই দেবে না, মানে পাতি কথা আর কি, পাতেই দেবে না। ব্যাপারটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যখন ইন্ডিয়া টিমে খেলে, তার আগে সৌরভ গাঙ্গুলী ক্যাপ্টেন ছিল, ঠিক দৃষ্টিভঙ্গি ছিল সৌরভ গাঙ্গুলী। মহেন্দ্র সিং এর ধোনির আন্ডার 19 খেলা আমি দেখেছি সচক্ষে, জামশেদপুরে, মানে 259 রান করেছে এগেনস্ট পাঞ্জাব। যুবরাজ সিং করেছে 359, আমি দেখেছি খেলা। তো মহেন্দ্র সিং ধোনির খেলা দেখে, যদি তার খেলা দেখে কেউ যদি মানে ফলো করে মহেন্দ্র সিং ধোনিকে, তাহলে ও ক্রিকেট খেলতে পারবে না, ও এক্সেপশনাল ক্রিকেট। না, আমি সেটার জন্য বলছি, আমি বলছি এই কারণে, আমি বলার পিছনে কারণটা হচ্ছে মহেন্দ্র সিং এর যে ধোনি, আমি খেলা দেখেছি নিজে, যে ড্রাইভ করতো, যে জোরে ড্রাইভ, যে মানে এক্সেপশনাল প্লেয়ার, ওর গড গিফটেড প্লেয়ার। কাজে মহেন্দ্র সিং ধোনি এখনো 5 বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পুরোটাই ছেড়ে দিয়েছে, চেন্নাই সুপার কিং কিন্তু ধরে রেখেছে, এখনো খেলছে, লাস্টেরও খেলছে। কি করে সম্ভব? মেন্টাল ফিটনেস, নিজেকে ধরে রাখা, প্রতিদিন ক্রিকেট নিয়ে ভাবা, এই পরিবেশ আমাদের এই রাজ্যে কি হয়েছে না হয়নি? আমরা এখনো এই ত্রিপুরা, এই রাজ্যে মধ্যে আমরা এখনো রঞ্জি লেভেল পর্যন্ত ত্রিপুরা টিমে ঢুকবো বাস খেলবার জন্য। আমরা তো দায়িত্ব ছিলাম, দৃষ্টিভঙ্গিটা অনেকটাই আমরা পাল্টিয়েছিলাম, কিন্তু টোটাল প্লেয়ারদের আমরা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে এখনকার প্লেয়ারের দৃষ্টিভঙ্গিতে আমরা পাল্টাবো। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি ভাবার প্রয়োজন। কারণ এই কেন ভাবা হচ্ছে না? ভাবা হচ্ছে না, ভাবতে হবে কেন ভাবা হচ্ছে না। যারা আছে দায়িত্বে ওরা বলতে পারবে। ভাবার ক্ষেত্রে অনেক কিছু, যেমন প্লেয়ারদেরকে এই যে মেন্টাল, আমি যে বললাম ধোনি সম্পর্কে মেন্টাল ফিটনেস, মানে কতখানি মেন্টাল ফিটনেস থাকলে একটা এই রাঁচি থেকে, মানে আমরা তো সৌরভ নামটা কমই বলি, রানা বলি, আমরা একসাথে খেলেছি।
এটা রাঁচির মতো জায়গা থেকে ইন্ডিয়া টিমে এবং ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ এর মধ্যে দাবিদার। তারপরে কে এসছে? ঈশান কিষান। এবার আইপিএল এ প্রথমেই ও কিন্তু এখন এবার বোধহয় দিল্লির হয়ে খেলবে, উইকেট নিয়ে একটা সমস্যা আছে, যে যাই সানরাইজার্সের মধ্যে তো সমস্যা আছে, ও বোম্বে টিমে উইকেট নিয়ে তো মানে সমস্যা আছে কি, মানে বোম্বেতে ও সম্ভব না, কারণ নিশ্চয়ই একটা কিছু বেজাল হয়েছে, কারণ ঈশান কিষান এমন একটা প্লেয়ার উঠে এসেছিল ইন্ডিয়া টিমে, তারপর হঠাৎ হতে পারে। যাই হোক, যেটা হচ্ছে আমাদের প্লেয়াররা, মোট কথা আমি যা বলছি, আমাদের এখানে প্লেয়ারদেরকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে প্রথম থেকে, এবং প্রস্তুত করলেই চলবে না, তার পরিবেশ পরিস্থিতিও তৈরি করতে হবে আমাদের। যেখানে বোর্ড অনেক টাকা দিচ্ছে ক্রিকেট আপলিমেন্ট করার জন্য, প্রতিটি বোর্ড, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, আসাম, ত্রিপুরা, যাই বলুন, প্রচুর টাকা দিচ্ছে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্রিকেট নিয়ে ভাবা, মানে নতুন ছেলেরা আসুক, খেলুক, এবং একটা পরিবেশ তৈরি করা হোক। তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এই ক্রিকেট আপলিমেন্ট। কাজে মণিশঙ্কর মুরা সিং পায়নি, দুঃখ লাগছে। অভিজিৎ সরকার একটা প্লেয়ার, যে ও আইপিএল এ বোম্বে টিমে প্র্যাকটিস ডাক পেয়েছে, আমরা খুব সাংঘাতিক খুশি ছিলাম। যাক, একজন তো গেল, যাবে আরো, কিন্তু এই যাবে আরো যে বিষয়টা, আমি এইখানেই প্রশ্ন, মানে মণিশঙ্কর মুরা সিং অতীতে রাজস্থান রয়্যালসের ব্যাগে ছিল, আমরা তেজস্বীর কথা বলিস, তারাও রাজস্থান রয়্যালসে গেছিল, কিন্তু সেটা নেট প্র্যাকটিসের মধ্যেই কেটে গেছে। হ্যাঁ, নেট প্র্যাকটিসের মধ্যেই। কিন্তু এদের সিলেকশন, মানে আমি সৌরভদা আপনার কাছে আসবো, যে এই যে সিলেকশনটা, সেই সিলেকশনের প্রসেসটা কি, ওভারঅল প্রসেস, যেটা আপনি একটা বলেন আইপিএল, কিন্তু আমি যদি জাতীয় স্তরের কথা বলি, সেই প্রসেসটা কি? রঞ্জি থেকেই তো আমরা শুনে এসেছি যে তুলে ধরা হয় একটা ক্রিকেটারকে। অবভিয়াসলি ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি হচ্ছে হাইয়েস্ট, মানে টপ মোস্ট টুর্নামেন্ট। একদম, সেটা হচ্ছে ডেজ ম্যাচ, 4 ডেজ 5 ডেজ ম্যাচ। তো এটা একটা ফরম্যাট, আর আইপিএলটা হচ্ছে কমপ্লিটলি শর্ট ফরম্যাট, টি20 ফরম্যাট। রঞ্জি বলুন, মেইনলি আইপিএল এর যে ডোমেস্টিক পারফরমেন্স সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট থেকে, যেটা টি20 আমাদের চলছে এখন, সেখান থেকে হয়। সেখানে আপনি কিরকম পারফরমেন্স করছেন, শুধু আপনি না, আপনার টিম কিরকম করছে, যেটা আমরা আগেও বলেছি, টিমকে ভালো করতে হবে, ওই পারফরমেন্সটা আইপিএল এর অকশনে কাজে দেয়। এখন আপনি পরপর ধরুন সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে কোনো একটা ক্রিকেটার এবারও করেছে এবং চান্সও পেয়েছে আইপিএল অকশনে, ধরুন 40 বলে একটা সেঞ্চুরি করে দিলেন যে কোনো টিমের হয়ে, তারপরে নেক্সট ম্যাচটাতে আবার একটা সেঞ্চুরি হয়ে গেল, বা 70, 80, 90 রানের একটা ইনিংস খেললেন কম বলে, তো আপনি অটোমেটিক্যালি প্রত্যেক মাঠে প্রত্যেক টিমের ফ্র্যাঞ্চাইজ যে টিমগুলি আছে, ফ্র্যাঞ্চাইজিগুলি, তাদের স্কাউটস থাকে। স্কাউটস কারা হয়? এগুলি এক্স ক্রিকেটার, যাদের নলেজেবল পারসন। এই আনারি লোক স্কাউট হয় না, যারা ক্রিকেটটা বোঝে, কাকে দিয়ে হবে, টিমে নিলেও চলবে কিনা, আমার কোন স্লটটা খালি আছে। আমি তো রিটেন করি, তো কিছু প্লেয়ার 5টা 6টা করে প্লেয়ার রিটেন করি, তারপরে আমার সম্ভাব্য একটা টিম, সব টিমই বানিয়ে রাখে, কাউকে পাবে হয়তো পাবে না, কিন্তু যে গ্যাপগুলি আছে, ওই গ্যাপগুলিতে কোন জায়গায় কাকে দিয়ে কাজ হবে, ওরা কিন্তু ঘুরে ঘুরে প্লেয়ার দেখে। অনেক পরিশ্রম, কিন্তু শুধু মাঠে গিয়ে বসে থাকে তা না, স্কাউটসদেরও ফ্র্যাঞ্চাইজিরা বেতন দেয়, তো ভালো বেতন দেয়, হ্যান্ডসাম বেতন দেয়, ঘুরে ঘুরে ওরা সঠিক প্লেয়ার বের করে, যার জন্য অনেক আনকোরা প্লেয়ার, আমরা নামও জানি না, ওই আইপিএল হওয়ার পর, মানে নিলাম হওয়ার পর আমরা ওদেরকে গুগলে সার্চ করতে থাকি, কে ওটা, ওইটা কে। এবার একটা ছেলে পেয়েছে, দিল্লির বোধহয় ছেলেটা, ও পেয়েছে, এই যে বললাম কত 40 বলে একটা সেঞ্চুরি করে দিয়েছে এবার মুস্তাক আলী টুর্নামেন্টে, ও পেয়ে গেছে টিম, কোন টিমে আমার খেয়াল নেই, পেয়ে গেছে। এরকম 2-3টে ছেলে আছে আনকোরা প্লেয়ার, পেয়ে গেছে, কিছু না কিছু ম্যাটেরিয়াল আছে। মুরা সিং এর, মানে আমি এখনো বলি, ওর জন্য সবাই আমরা কষ্ট হয়, ওর মধ্যে ট্যালেন্ট ছিল, এবং এই ট্যালেন্টটা এখন তো বয়সের দিকে চলে যাচ্ছে, 32 বছর অলরেডি হয়ে গেছে, কিন্তু ওর আরো 2-4 বছর আগেই পাওয়া উচিত ছিল। কারণ যে মানে ক্রিকেটাররা কিছু প্লেয়ার আইপিএল খেলেছে, আমরা সচক্ষে টিভির সামনে দেখি, ওরা সেই
মনে হয় তার থেকেও ভালো প্লেয়ার ছিল, কিন্তু পাইনি। দুর্ভাগ্য ওর, দুর্ভাগ্য আমাদের। আমাদের খুব কষ্ট হয়, মুরাদ সিং এর পাওয়ার যোগ্যতা ছিল। রানার থেকে আমি একটা কথা বলছি। অ্যাকচুয়ালি বোর্ডের এই আইপিএল টিআইপিএল খেলা তো এক মাসের মতো থাকে, পাশাপাশি দলীয় ট্রফি, আগে দেয়াদুর ট্রফি, দলীয় ট্রফি এগুলি ছিল, জনভিত্তিক ছিল, রানাও খেলেছে, তো এগুলি ছিল। কিন্তু এগুলি এখন উঠে গিয়ে জোনায় হয়ে গেছে। এবারেও যে 4টা টিম গুলো বোর্ড, 4টা টিমের মধ্যে আশা করেছিলাম ও থাকবে, টিমে নেই। তাহলে তো প্লেয়ারটা ফোকাস হবে কি করে? এই যে 4টা টিম যে হলো, প্রশ্নটা আমার এখানে, ফোকাস হবে কি করে? কারণ এবারের যে খেলা হয়েছে, 4টা টিম করেছে বোর্ড, 4টা টিম নিয়ে দলীয় ট্রফির খেলাটা হলো। আগে তো জোনায়েস হতো দলীয় ট্রফি খেলাটা, এখন বোর্ড করছে টিম, 4টা টিম করছে, করে ভাগ করে খেলা। ইরানি ট্রফি, যে রঞ্জি চ্যাম্পিয়ন ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়া টিম, এই টিমগুলোর মধ্যে মণিশঙ্কর, মুরাদ সিং ইজিলি 15 জনের মধ্যে থাকার মতো যোগ্যতা ওর আছে, কিন্তু হয়নি তো। তাহলে প্লেয়ারটা ফোকাস হবে কি করে? এই যে আইপিএল এর যে মতো বিশাল ক্রিকেট, বা বিদেশি প্লেয়ারও খেলে একটা টিমে, একটা টিমে কজন ইন্ডিয়ান প্লেয়ার থাকে? 8 জন থাকে, 6 জন থাকে, বিদেশি প্লেয়ারও আসছে, এক্সেপ্ট পাকিস্তান। এখন বাংলাদেশও নেই, এখন বাংলাদেশ তো আসতেই পারে না। বাংলাদেশ তো আমার মতে মানে কন্ডিশন, কেন বাংলাদেশে যে মুস্তাফিজুর আর সাকিব ইকবাল, ও তো খেলাই ছেড়ে দিয়েছে, তো ওদের বিষয়টা আলাদা। কিন্তু ওরাই তো এসছে পরিশ্রম করে, কিন্তু চেন্নাই সুপার কিংসও খেলেছে, কলকাতা নাইট রাইডার্সও খেলেছে। কিন্তু পাশাপাশি লক্ষ্যের বিষয়, আফগানিস্তান টি-20 ক্রিকেটে দারুণ খেলছে। লক্ষ্য কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের লক্ষ্য কিন্তু আফগানিস্তানের প্লেয়ারদের দিকে, সেখানেও 2-3 জন কিন্তু এই বছর চলে আসছে। এই জায়গার মধ্যে যদি এভারেজ যদি আমি দেখি, যদি আমি এভারেজ ফ্র্যাঞ্চাইজি টিমের মধ্যে 10টা টিমের মধ্যে 8 জন করে যদি আমি দেখি, 8 জন করে যদি দেখি, 8 10 80টা প্লেয়ার, তার মধ্যে 1600 থেকে 1500, তার মধ্যে 500-র মতো আছে প্লেয়ার। তারপরে এই 8 জনের মধ্যে ঢুকবে, সম্ভব না। এইখানেই আমার তাহলে প্রশ্ন, এরকম চলতে থাকে, এই যে আপনি একটু আগে বলছিলেন যে এটা তো আর আমাদের রাজ্য তো আর মুম্বাই নয়, তাহলে তাদের এদের জন্য যদি গলা ফাটানোর লোক না থাকে, তাহলে আগামীর এখন যারা বাচ্চারা স্কুল ক্রিকেট খেলছে, কলেজ ক্রিকেট খেলছে, তাদের ভবিষ্যৎটা কি? তাদের বাবা মা বা তারা নিজেরাও আগামী দিনে কি আর খেলার মতো ইন্টারেস্টটা পাবে? ইন্টারেস্ট মানে পেতে হবে, এবং এটা মানে দেখার যে যারা ক্রিকেটটা আমরা পরিচালনা করছি, আমাদের দায়িত্ব, আমাদের ভালো অ্যাটমসফিয়ার দিতে হবে। মা বাবারা যাতে খেলার মাঠে ছেলেদের পাঠায়, মাঠের ব্যবস্থা করতে হবে যাতে ছেলেরা ক্রিকেটটা শিখতে পারে ভালো করে। আনফরচুনেটলি আমাদের আগরতলা শহরের কথাই বলছি আমি শুধু, যেহেতু আগরতলা আমার শহর, প্রিয় শহর, আমাদের সেরকম মাঠ ঘাট এখন দিন দিন ছোট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। অনেক মাঠেই আগে যারা আমাদের সিনিয়ররা খেলতো বা আমরাও খেলেছি, সেইগুলি মাঠগুলি এখন সংকুচিত হয়ে যাচ্ছে। তো এগুলি রক্ষা করতে হবে। মোট কথা ভালো অ্যাটমসফিয়ার দিতে হবে, তাহলে হবে না কেন? হবে। এত মানে আশাহত হওয়ার কিছু নেই, আশাহত হওয়ার কিছু নেই। আমাদের মূল যেটা আমরা আমার মনে হয় হাবুলও যেটা বললো, আমাদের নকআউট স্টেজে আমাদের টিম খেলতে হবে, আদারওয়াইজ আমরা লাইমলাইটে আসবো না। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব পারফরমেন্স, একটাই মাপকাঠি পারফরমেন্স, দলগত পারফরমেন্স। ইন্ডিভিজুয়ালি দেখুন, আমরা যখন প্রথমবার রঞ্জি ট্রফি খেলেছি, আমাদের সঞ্জীব পাল বলে একজন ছিলেন, উনি প্রথম ইয়ারেই সেঞ্চুরি করে দিয়েছেন। তখন রঞ্জি ট্রফি, আইপিএল এর কোনো জন্ম হয়নি। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, কিন্তু আমরা নকআউটে যেতে পারিনি। ঠিক আছে, তো আমাদের যা অভিজ্ঞতা বলে, যা ইন্ডিয়ান ক্রিকেট যেভাবে চলছে, নকআউট স্টেজে যে সমস্ত টিম যায়, সেই সমস্ত টিম থেকেই বেশি প্লেয়ার চান্স পাবে। বেশ, আমাদের কাছে সময় খুব কম, আমি একদম শেষের দিকে কিছু দুটো আরো প্রশ্ন রাখবো। একটা হচ্ছে, বাংলাদেশি ক্রিকেটাররা এই মুহূর্তে মানে 2025-এ হয়তো তাদের দেখা যাবে না, তাদের নাম ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। মুস্তাফিজুর ছিলেন, সাকিব আল হাসান, দীর্ঘদিন ধরে তারা আইপিএল খেলেছেন, রিয়াদ বা হোসেন তারও নাম ছিল, কিন্তু তিনিও সুযোগ পাননি, আনসোল্ড থেকে গেছেন। যদিও বলা যায় না একেবারে শেষ মুহূর্তে তাদেরকে কেউ কিনে নিলেও নিতে পারে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের না থাকা
পাকিস্তানের প্লেয়ারদের আমরা 2009 পর থেকে আর দেখিনি, কিন্তু অ্যাজ ইট ইজ বাংলাদেশের ক্রিকেটারদের আমরা দেখবো না বহু বছর পর। এটা কি খেলার মধ্যে কোনো ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে? একটা যে মানে যে পরিমাণ মানুষ সারা বিশ্ব জুড়ে আইপিএল দেখে থাকেন, সেখানে কি এটা ঘাটতি পড়বে? এটা দেখুন, পাকিস্তানের ম্যাটারটা বলছি, এটা সম্পূর্ণ দেশের ব্যাপার, দুটো দেশের ব্যাপার। মানে পলিটিক্যালি যদি মানে ঠিক না হয়, তাহলে ক্রিকেট বোর্ড নিজে থেকে তো আর প্লেয়ার আনতেও পারে না, পাঠাতেও পারে না, যার জন্য এখনো অবধি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে এবার যেটা খেলতে যাবে না এখনো অবধি ঠিক। কিন্তু পরে এটা কি হবে, ইন্ডিয়া পার্টিসিপেট না করলে, বা যেটা নিউট্রাল কান্ট্রিতেও যদি না, মানে নিউট্রাল কান্ট্রি হলে ইন্ডিয়া খেলবে, কি হবে এটা ভবিষ্যতেই বলবে। সেটা হচ্ছে পলিটিক্যাল সাইড। কিন্তু দেশ যদি পারমিশন না দেয়, কারণ বোর্ড তো আর দেশের ওপর না, বোর্ড হচ্ছে দেশের পারমিশন লাগবে, যেহেতু এটা ফরেন ট্রাভেল। আর বাংলাদেশও সেম, আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, যে পলিটিক্যালি বাংলাদেশ এখন একটা টার্মোয়েলের মধ্যে চলছে। আর মুস্তাফিজুর, সাকিব, দে আর অ্যাট ফ্যাগ এন্ড, মানে ওদের ক্রিকেট অলমোস্ট প্রায় শেষের দিকে। সাকিব অলরেডি মেন্টালি বিধ্বস্ত ওদের পলিটিক্যাল রিজনসের জন্যে। তো সাকিব তো অলরেডি রিটায়ারমেন্ট নিয়েছে, মানে যেটা আমি যতটুকু জানি। আর মুস্তাফিজুরও মানে অ্যাট দ্য ফ্যাগ এন্ড। তো টিমগুলি এখন ফ্র্যাঞ্চাইজিরা নেবে কি নেবে না ওদের ব্যাপার, মিস করব, বাট তাদের জন্য আইপিএল এফেক্টেড হবে সেরকম ভাবার কোনো কিছু নেই। মুস্তাফিজুর, সাকিব থেকে আরো ভালো ভালো প্লেয়ার আমাদের আইপিএল এ খেলছে। বেশ, আমি একদম শেষ প্রশ্ন হাবুলদার কাছে আসবো। হাবুলদার, 35-এর কোটা পেরোলেই কি তাহলে এই যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে? মানে তাহলে আমরা দেখলাম ডেভিড ওয়ার্নার নেই, জনি বেয়ারস্টো নেই, আজিঙ্ক্য রাহানে একদম শেষবার, মানে একবার চমক যাকে বলা যায়। 2022-এ আমরা তাকে দেখেছিলাম কেকেআর এর হয়ে খেলতে, একেবারে শেষ মুহূর্তে তিনি দলে ইনক্লুশন হয়েছিল তার। এবং যদি আমরা এবছরও দেখি সেম, প্রথমে আনসোল্ড, তারপর থেকে সোল্ড হলেন কেকেআর এর কাছে, এবং 1.5 কোটি টাকা, হিউমাঙ্গাস অ্যামাউন্ট। সেখানে শার্দুল ঠাকুর জায়গা পেলেন না, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা যারা ক্রিকেট নিয়ে ভাবি আর কি, অ্যাকচুয়ালি টি-টোয়েন্টি ক্রিকেটটা সহজ নয়। তার ফিটনেসটা তো হচ্ছে আসল। এই যে 35-এর পরে খেলা, 4 ওভার বল করে দিব না, এত সোজা না। ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে ফিটনেস লেভেল 35-এর পরে থাকবে কিনা, সেই জন্য এই যে টি10 স্টার্ট করেছে আবুধাবিতে, ঠিক 35 এভার প্লেয়ার খেলছে। যে এই যে টি-টোয়েন্টি ক্রিকেটের বা এই যে ফরম্যাট, আমাদের আইপিএল যে ফরম্যাট, এই খেলা তো সমস্ত কান্ট্রিতেই, অন্যান্য কান্ট্রিতে হচ্ছে, কিন্তু আমরা তো খুব জাঁকজমক। এটা পয়সা পায় বেশি, প্লেয়াররা পয়সা পাক, এটা আমিও চাই। তো এই জায়গার মধ্যে ফিটনেসটা যদি ধরে না রাখতে পারে, বয়স একটা ফ্যাক্টর আছে, কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে বয়স একটা ম্যাক্সিমাম ফ্যাক্টর। এই জায়গার মধ্যে তার এন্ডুরেন্স, তার ফ্লেক্সিবিলিটি, তার ফিটনেস, এটা চূড়ান্ত জায়গা না থাকলে খেলাটা কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেটটা এমনি সহজভাবে টিভিতে খেলা দেখলে মনে হয় ইজি, ব্যাপারটা কিন্তু ইজি নয়। এটা খুব টাফেস্ট গেম। ক্রিকেটের ফরম্যাটের মধ্যে সবচেয়ে টাফেস্ট গেম হচ্ছে এই টি-টোয়েন্টি ক্রিকেট, টি10 ক্রিকেট, টাফেস্ট গেম। এই হচ্ছে মূল বিষয়। এই জায়গার মধ্যে প্রশ্ন এসছে বাংলাদেশি প্লেয়াররা থাকবে কি থাকবে না, এটা তো আইপিএল এর ফ্রান্সে যেটা যাকে চাইবে তাকে দেবে, এটা বোর্ডেরও করার কিছু নেই। বোর্ড দায়িত্ব দিয়ে দিয়েছে, আমরা আছি তোমাদের পেছনে, ফ্রান্সের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। ফ্রান্স যদি মনে করে শেষে আনবে, আর যদি মনে করে আনবো না। সেই জন্য আইপিএল ক্রিকেটের উপর কোন প্রকার প্রভাব ফেলবে না। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে অস্ট্রেলিয়া, আমি একটু বলছি শেষ কথা, এই যে অস্ট্রেলিয়াতে 5টা টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়ান টিম, 5টা খেলবে, 6 তারিখে আবার স্টার্ট হবে, গ্যাপ অনেক, 5টা টেস্ট খেলবে। এই জায়গার মধ্যে প্লেয়ারদের ফিটনেস, যে 5টা টেস্ট ম্যাচের খেলা, আমরা প্রথমটা জিতলাম, তারপর এটা খুব দারুণ টেস্ট ম্যাচ, কিন্তু দারুণ, আমরা দাঁড়িয়ে আছি এই খেলাটার দিকে। এই এত 1 মাসের মধ্যে 5টা টেস্ট ম্যাচ খেলার পর প্লেয়ারদের কি দখল নিতে পারবে? কিন্তু আমরা আবার চিন্তা করছি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবার যাতে ইন্ডিয়া টিম আসে, কিন্তু এই মুহূর্তে আইপিএল নিলাম, প্লেয়ারদের উপর কিন্তু প্রভাব, মানসিক মেন্টাল প্রভাব কিন্তু পড়তে বাধ্য, কারণ টেস্ট ম্যাচের মধ্যে পড়তে বাধ্য। কাজেই
হঠাৎ আইপিএল হবে নিলাম, কারণ আইপিএল সম্পর্কে বা আমি ব্যক্তিগতভাবে আমি এই ক্রিকেটটার সম্পর্কে আমার এতটা বেশি পছন্দ হয় না, কারণ পত্রপত্রিকায় আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পত্রপত্রিকা পড়ি, কারণ তো এছাড়া তো আমাদের আর সুযোগ নেই, মানে আমাদের ক্ষমতাই নেই যে আইপিএল ক্রিকেট গিয়ে আমি খেলা দেখবো বা পয়সা খরচ করে, এত পয়সাও নেই আমাদের। কিন্তু পত্রপত্রিকা পড়ে এটা বুঝতে পারছি যে এই খেলাটার মধ্যে কিছু একটা কিছু আছে, যেটার মধ্যে সন্দেহ হয় অনেক সময় সন্দেহ হয় যে এই খেলাগুলি নিয়ে সন্দেহ। যে ক্রিকেটটাকে এত ভালোবাসি, যদি সন্দেহ যদি থাকে, যে কারণে আইপিএল ক্রিকেটটা একটু কমই দেখি। বেশ, অনেক ধন্যবাদ আপনার। একটা ব্যাপার বলি আমি, জাস্ট একটু আমি বলছি, 35 বছরের রুলসটা এরকম তো বেরোয়নি। 35 বছর এরকম তো কোনো মানে আইপিএল কমিটি বা বিসিসিআই তো এরকম করেনি, তাহলে ধোনি খেলছে কি করে? রুলসের কথা একদমই না, সেখানে তো কারণ শর্মার নামও আসবে। সেটা আপনি বলেছেন। আচ্ছা, আজিঙ্কা রাহানে কি করে খেলছে এবার? একদমই তাই। তাহলে ভুবনেশ্বর কুমার সবাই তো খেলছে, বিরাট কোহলিও 35-এর কাছাকাছি বা পেরিয়ে গেছে। না, তারা দলে ছিলেন, কিন্তু একবার দল থেকে ছিটকে গেলে, জাতীয় দল থেকে ছিটকে গেলে আর আসছে না, এরকম রুলস হয়নি, এটা চাপিয়ে দিলে হবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, তবে এই ধরনের আরো প্রশ্ন বা আরো অনেক কিছুই থাকে যেগুলো হয়তো সময়ের জন্য আমরা আলোচনা করতে পারি না, কিন্তু সময় থাকলে মানে সুযোগ থাকলে অবশ্যই আপনাদের কাছে আরো একবার আমরা নিয়ে আসবো এই ধরনের আরো অনুষ্ঠান। তবে ততক্ষণ আপনারা অন্যান্য বিভিন্ন খবরের আপডেটস এর জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শহর হোক বা রাজ্য, দেশ হোক বা বিদেশ, এমনকি বিনোদন এবং খেলার জগৎ,